বাংলাদেশ হারবে না। এদেশের তরুণরা, জেনজিরা বাংলাদেশকে হারতে দেবে না। কিন্তু তারা দেশ নিয়ে কি ভাবছে এগুলো জানতেই চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জেনজি, এবং আজকে আমরা এসেছি উত্তরা ইউনিভার্সিটিতে। ছাত্রদের পাশাপাশি আমাদের সাথে দুজন শিক্ষক আছেন। প্রথমেই পরিচয় করে দিতে চাই মোহাম্মদ মাহফুজ হাসান ভুইয়া, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইংলিশ ডিপার্টমেন্ট। স্যার ধন্যবাদ। আমাদের সাথে আছেন মোহাম্মদ ওয়াহিদুর রহমান, সিনিয়র লেকচারার অ্যান্ড কোঅর্ডিনেটর, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং আমাদের সাথে দুই পাশে ফ্যাকাল্টি মেম্বাররা আছেন। আমি খুবই ভয় পাচ্ছি আজকে, এত টিচার, কিন্তু বেশি ভয় পাচ্ছি আজকের জেনজিদের নিয়ে। কারণ আপনারা যে সাহস দেখিয়েছেন তার জন্য আগে আপনাদের জন্য একটা জোরে করতালি শুনে নেই। যেটা বলা হচ্ছে বিপ্লব ঘটিয়ে ফেলেছেন আপনারা, বিপ্লব হয়ে গেছে, এখন দেশ গড়ার পালা। অনেক প্রত্যাশা, আমার অনেক প্রত্যাশা। প্রশ্ন, যদি আলাদিনের একটা চেরাগ দেওয়া হয় এবং সেই দৈত্যর কাছে বাংলাদেশকে নিয়ে তিনটা ইচ্ছা, যে ইচ্ছা পূরণ হবে, কি কি চাবেন? একটু হাত তুলি শুনি। সামনে একটু মাইক্রোফোনটা দিবেন। বিগত সময়গুলোতে আমাদের দেশে যে লেজুর ভিত্তিক রাজনীতি দেখেছি এবং যে নির্বাচন ব্যবস্থা দেখেছি, সেই নির্বাচন ব্যবস্থার সংস্কার। দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড়, একটা দেশকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষা খাত এবং হচ্ছে চিকিৎসা খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটা খাতে আমি সংস্কার চাচ্ছি। যাক, ভেরি ওয়েল সেড। নির্বাচন ব্যবস্থা, শিক্ষা এবং চিকিৎসা। আর কেউ শুনি, পিছনে দিবেন। আচ্ছা, এখান থেকে শুনে আসি। নতুন কোনো আইন তৈরি না করে যে আইনগুলো বর্তমানে রয়েছে, এক্সিস্টিং ল, সেগুলোর ফেয়ার ইউজ নিশ্চিত করতে পারলে আমার মনে হয় দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করতে, বা নারী নিরাপত্তা, বা হচ্ছে ভাইয়া যেটা একটু আগে বললো যে নির্বাচন কমিশন সংস্কার, এই সবগুলো আমার মনে হয় এই ফেয়ার ইউজ অফ লটা নিশ্চিত করতে পারলে এর মধ্যে এগুলো চলে আসবে। বাহ, ভেরি ওয়েল সেড। শুনি, দাঁড়িয়ে ছিলেন, মাইক্রোফোনটা পাস করবেন। রুল অফ ল খুব খুব জরুরি। আমি দুটো বিষয় বলবো। তা হলো, একটা হচ্ছে আমাদের যে বিচার ব্যবস্থা আছে, এখানে সুবিচারটা খুব জরুরিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। এবং দুই, শিক্ষাক্ষেত্রে আমাদেরকে নৈতিক যে শিক্ষাটা আছে এ ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এবং সেই সাথে ফরেন পলিসিতে আমাদেরকে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই পলিসি থেকে সরে এসে যে আমাদের জন্য বন্ধু তার জন্য বন্ধুত্ব, এবং যে আমাদের জন্য শত্রু তার জন্য আমরাও শত্রু, এই পলিসিতে এগোতে হবে ইনশাআল্লাহ। আর কেউ শুনি। আমি জাস্ট দুইটা বিষয় বলবো। একটা হচ্ছে আমাদের বাংলাদেশে শ্রমের মূল্য খুবই কম আর তরকারির মূল্য খুবই বেশি। তা আমি দুইটা জিনিসের আসলে সংস্কার চাচ্ছি, যে তরকারির দাম কমতে হবে, শ্রমের দাম বাড়তে হবে। রাইট, ভালো বলছেন। শুনি, সামনে। আমি যেটা চাবো সেটা হলো শিক্ষা ব্যবস্থা একটা চেঞ্জ আনার জন্য। আমাদের বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা সেটা খুবই লং। এটা যদি আর 2 থেকে 3 বছর কমায় আনা হতো, তাহলে আমার কাছে মনে হয় যে আমরা জব ফিল্ডে আমাদের মানে এইজটা আরও একটু কম থাকতো। যেমন আমাদের স্কুল লাইফে প্রায় 12 বছরের মতো যাচ্ছে, তারপর ইন্টার লাইফে 2 বছর, আর আন্ডার গ্র্যাজুয়েটে 4 বছর যাচ্ছে। এই যে আমাদের যে টোটাল বছরটা যাচ্ছে সেটা অলমোস্ট প্রায় 20 ইয়ার্সের মতো আমরা চলে যাচ্ছে, যে খালি পড়াশোনার জন্য যাচ্ছে। বিশ্বের অন্য কোন দেশের মডেলটা আপনি চান যারা আসলে আরো কম সময় বের হচ্ছে? আমার কাছে মনে হয় ইউরোপ কান্ট্রিগুলো, তারা বিএসসিটা 3 বছর রাখে, এটা আমরা করতে পারি। আর তারা মানে যেমন জাপান, তাদের প্র্যাকটিক্যাল মানে পড়াশোনাটা বেশি, আমরা এটাও বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারি। আপনি কারিগরি শিক্ষার সংস্কার চান, শুনি একটু। প্রশাসনে যেটা হয় যে প্রত্যেকবার যে দলই আসে তারা তাদের নিজস্ব দলীয় লোকজন দিয়ে তাদের প্রশাসনকে সাজায় এবং প্রশাসনকে তারা নিজেদের কাজে ব্যবহার করে। এইটা চাই যে নিউট্রাল যারা থাকে তাদেরকে প্রশাসনে আনা। আর হচ্ছে আমাদের বাজার সিন্ডিকেট, যে দলই ক্ষমতায় আসে তাদেরই মানে সবাই তো রাজনীতি করে না, রাজনীতির সাথে যারা সংযুক্ত থাকে, সুবিধা নেয়, তাদেরকেই সুবিধা দেওয়া হয় এবং তারা হচ্ছে বাজার সিন্ডিকেটটা কন্ট্রোল করে। রাজনীতি প্রভাব মুক্ত বাজার চান। ধন্যবাদ। একটু স্যার আপনার কাছে শুনতে চাই। আমার মনে হয় না যখন আমার 18-19 ছিল যে নির্বাচন কমিশন ঢেলে সাজাতে হবে, এরকম চিন্তা আমি করেছি, বা আইনের শাসন চাচ্ছে, এটা দিয়ে প্রথমে বোঝা যায় যে আসলে দেশকে তারা কিভাবে দেখে। আপনার ছাত্রদের যে চাওয়া দেশগুলো নিয়ে কি মনে হলো? আমার কাছে মনে হয়েছে যে আমরা যদি শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে পারি, যেটা আসলে শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন বলতে আপনার যদি একদম ওয়েস্টার্ন কালচার আবার আমরা এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকে যায়, সেটা কিন্তু আবার নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করবে। শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবর্তন যেটা দরকার, নীতির পরিবর্তন।
আমরা যদি নীতির পরিবর্তনটা ঘটাতে পারি, নেতা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে, আমরা সেটা মনে করি। এই কাজটা আমরা কখন করতে পারবো? যখন আমাদের শিক্ষা ব্যবস্থা ঠিক থাকবে, যখন আমাদের মানসিক নীতি নৈতিকতা ঠিক থাকবে, তখন এই যে আপনারা যে কথাগুলো বললেন, বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সাংবিধানিক বিচার ব্যবস্থা, সব কিছুর পরিবর্তন সম্ভব শুধুমাত্র নীতির পরিবর্তনের মাধ্যমে। জি স্যার, আমাদের শিক্ষা ব্যবস্থাকে আসলেই সেভাবে ঢেলে সাজানো সম্ভব যে নীতির পরিবর্তন করতে পারবে? নৈতিকতার জায়গা তো শুধু সরকারি চাকরিতে না, প্রাইভেট সেক্টর আছে, সেটা কি সম্ভব নাকি আসলেই? যেটা বলতে চাচ্ছি যে ওনারা যেটা বললেন অবশ্যই এগুলো যৌক্তিক, কিন্তু এটার সাথে আমি একটা জিনিস যোগ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর আগে কিভাবে ঢেলে সাজালে সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত হবে, সেই বিষয়ে আমাদের প্রচুর পরিমাণে রিসার্চ দরকার। যেই রিসার্চে আমরা পিছিয়ে আছি, যেই কারণে আমরা দেখতে পাই যখন আমরা আমাদের প্রাইমারি বলেন বা হায়ার সেকেন্ডারি বলেন বা ইউনিভার্সিটি লেভেলে যদি আমরা দেখি যে আমরা কি পড়াশোনা করছি এবং সেটার জব ভ্যালু কতটুকু, মোরাল ভ্যালু কতটুকু। যেমন আমরা অনেকেই হয়তো জবের জন্য তৈরি হচ্ছি, আমরা জবকে মাথায় রেখে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে চাচ্ছি, কিন্তু আমরা মোরালি কতটুকু উন্নত হতে পেরেছি, এটাও আমার মনে হয় এটার সাথে যোগ করলে আমার মনে হয় এটা আরেকটু পরিপূর্ণতা পাবে। জি, ভেরি ওয়েল সেড। মোরাল প্র্যাকটিসের কথা বলা হচ্ছে, পড়াশোনা তো সবাই করে নাই, বিলিভ এখানে করেন তো? এই যে আমরা বারবার বলছি নীতির পরিবর্তন, বইয়ের বাইরে এই নৈতিকতার চর্চা নিজেরা কতটুকু করছেন শুনি একটু। আমার একটা অভিযোগ আছে জেনজিদের বিপক্ষে, যেটা আমার নিজের ইয়াঙ্গার সেলফের বিরুদ্ধে আছে, যে রাস্তা পার হওয়া নিয়ে, ব্যাগ নিয়ে হনন করে হেঁটে যাওয়া, হাত দিয়ে, মানে আগে তো বুঝতাম না, এখন নিজে ভয় পাই। সেটা কয়জন আসলে ট্রাফিক সিগন্যাল মেনে চলেন? এত? ওকে, দেখি না বিএনসিসি যারা আছেন তারা তো অবশ্যই সেই জায়গা থেকে। আমি এবার একটু বিএনসিসির কোনো সদস্যদের কাছ থেকে শুনি যে আপনারা এক ধরনের ডিসিপ্লিনের মধ্য দিয়ে যান, শিখেন, তো সেক্ষেত্রে আপনার বন্ধুদের সাথে কতটুকু শেয়ার করেন, সেই চর্চার জায়গাটা কতটুকু আছে? অ্যাকচুয়ালি হচ্ছে প্রথমত আমাদের ফ্রেন্ডরা আমাদেরকে বলে যে আমরা ভলেন্টিয়ার, ওরা আসলে আমাদেরকে বাংলাদেশ আর্ম ফোর্সের যে একটা সাব ডিভিশন এইটা হিসেবে স্বীকার করতে একটু অস্বীকৃতি জানায়। কেন অস্বীকৃতি কেন জানান? কিন্তু যখন আমরা আমাদের চিফ অফ স্টাফ ওয়াকারুজ্জামান স্যারকে গার্ড অফ অনার দেই, তখন হচ্ছে ওরা বলে যে দোস্ত তুই তো ভালো জায়গায় গিয়েছিস। ইয়েস। আমি বাসে উঠলে আমার ফ্যাকাল্টি হোক, আমার ডিপার্টমেন্ট বা অন্য কেউ, কিংবা হচ্ছে আমার কোনো আপু, আমার জুনিয়র, সেম ব্যাচ বা সিনিয়র যেই হোক, আমি আসলে নিজের জায়গা থেকে উঠে জায়গা দিই, বিকজ আমার কাছে এইটা আমার মাথায় রাখা লাগে, বিকজ আমার মাথায় যে ব্যারেটটা আছে এটা শুধু ব্যারেট না, এটা হচ্ছে অহংকার। কিন্তু যারা বিএনসিসি না তাদের ক্ষেত্রে শুনি যে আপনারা বলছিলেন যে নীতি নৈতিকতার অবক্ষয়। আমার মনে হয় যে ডিসিপ্লিন ইজ আ বিগ ইস্যু আমাদের সবার জন্য, নট অনলি জেনজিস। তো সেই ক্ষেত্রে আসলে কি পরিবর্তন দরকার বাংলাদেশে শুনি একটু। পিছে মাইক্রোফোনটা দিবেন। হ্যাঁ, আমরা এখন যে একটা বাংলাদেশ পেয়েছি, নতুন বাংলাদেশ, এটা কিন্তু এই যে 5ই আগস্টের আগে নানান একটা একটা সংগ্রামের মাধ্যমে আমরা পেয়েছি, এবং আমরা রাস্তায় ছিলাম, যারা রাজপথে ছিলাম বা রাজপথে থাকতে পারিনি, লেখালেখির মাধ্যমে আমরা আমাদের এই ইস্যুটাকে, এই কজটাকে সাপোর্ট করেছি। কিন্তু ওই সময় যে একটা কেওসপূর্ণ পরিবেশ ছিল, এটাকে হাতিয়ার করে এখন যে পরিবেশ, এখন যে নানা ইনসিডেন্ট হচ্ছে, যে আন্দোলন করে আমি অধিকার আদায় করে ফেলতে পারবো, এবং যে ওইটার পিছে যে কোনো কজ, যেটা জাস্ট কজ না, মানে যে কোনো একটা অহেতুক কজ নিয়ে আমি আন্দোলন নামক একটা অস্ত্রটাকে, যেটা আমি মনে করি একটা নৈতিক অস্ত্র, কিন্তু এটাকে আমি আমার ক্ষমতা নেওয়ার জন্য বা আমি আমার ম্যাল প্র্যাকটিস করার জন্য এটাকে আমি ইউজ করছি, এটা আমি মনে করি না যে আমাদের আন্দোলনের নৈতিকতার সাথে যাচ্ছে। আমি চাই যে এই আন্দোলনটা যেটা ছিল, এটা যেরকম জাস্ট কজের জন্য ছিল, আমাদেরকে সেই প্র্যাকটিসটাই ধরে রাখতে হবে এবং এই ক্ষেত্রে নৈতিকতাটা রাখতে হবে। এবং আমি নিজে রাখি, যেটা আমি বলতে পারি যে কিছু হলো তাতেই আমি আন্দোলন শুরু করে দিলাম, এটাতে আসলে প্রবলেমটা তো ইরেডিকেট হচ্ছেই না, বরঞ্চ প্রবলেমটা আরো ডিপেন্ডস হয়ে যাচ্ছে, মানে এটা আরো ডিপেন্ডিং হচ্ছে প্রবলেমটা। ভেরি ওয়েল সেড। আর কেউ সামনে শুনি একটু। সমস্যাটা কোথায় যে সবসময় বলে যে ওই যে বাংলাদেশি স্ট্যান্ডার্ড টাইম, আমরা দেরি করে সব জায়গায় যাই, নিয়ম মানতে চাই না, সেটা শুধু রাস্তায় না, লাইন ধরতে চাই না। কোথায় সমস্যাটা, আর এটা কিভাবে আমরা সমাধান পাবো? আসলে আমাদের যে শিক্ষা ব্যবস্থার কথা বলা হইতেছে, সেখানে নৈতিকতার বিষয়টা বলা হইতেছে,
কিন্তু আসলে এখানে বলা হইতেছে না যে নৈতিকতার পাশাপাশি আমাদেরকে ধর্মীয় শিক্ষার দিক থেকে এগিয়ে যেতে হবে, কারণ ধর্মই আমাদেরকে নৈতিকতা বেশি শিক্ষা দেয়। সেটা যে ধর্মই হোক, হতে পারে ইসলাম কিংবা হিন্দু ধর্ম, প্রত্যেক ধর্মেই নৈতিকতার শিক্ষা দেওয়া আছে। যখন আমরা ধর্মীয় শিক্ষার দিক থেকে এগিয়ে যাব, তখনই আমরা নৈতিকতার দিক থেকে এগিয়ে যাব বেশি করে। শুধু নৈতিকতাটাই এগিয়ে ভেরি ওয়েল সেড। আমি একটু স্যারদের কাছে ছোট করে শুনবো, আমি আমার অন্যান্য প্যানেলের টিচারদের সাথে শুনবো। আপনি ভালো একটা পয়েন্ট বলছেন। এখন এটা কি শিক্ষা প্রতিষ্ঠান শেখাবে নৈতিকতাটা, মানে বা আর কোন জায়গায় শিখবে? মানে হায়ার এডুকেশনে এসে কি এখন বিশ্ববিদ্যালয় শিখাবে, না স্কুল শিখাবে, হাই স্কুল, প্রাইমারি, কারা শিখাবে নৈতিকতা, নাকি আমি পরিবার থেকে? আপনার সাথে একমত, কিন্তু আমাদের কারিকুলাম শিক্ষা ব্যবস্থার সাথে এটা কিছুটা হলেও হচ্ছে একটা এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে বাংলাদেশে যে আমরা ধর্মীয় শিক্ষাটাকে একটু পাশ কাটিয়ে আমরা পাশ্চাত্য শিক্ষার দিকে ঝুঁকে বেশি গিয়েছি। এবং আপনারা যদি দেখেন আপনাদের একাডেমিক কারিকুলাম সিলেবাস থেকে শুরু করে আপনাদের সমস্ত শিক্ষা ব্যবস্থাটাই হলো একটা ফরেন স্ট্রাকচারে তৈরি করা। সুতরাং আমরা যদি এটাকে সম্মিলন ঘটাতে পারি, নৈতিকতার চর্চা, ধর্মীয় শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে, যেমন বাইরের কিছু কান্ট্রি আমার বাচ্চারা উদাহরণ দিচ্ছিল যে কোরিয়াতে বা অন্যান্য দেশে আমরা কেন দেশের বাইরের কথা বলছি, কেন বাংলাদেশ নয়? দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন। আমরা তো 5ই আগস্ট করেছি বাংলাদেশের জন্য, তাহলে আমরা কেন এক্সাম্পল টানবো দেশের বাইরেকে? আমরা কেনই বাংলাদেশকে এমন কোনো শিক্ষা ব্যবস্থা দিতে পারছি না যে শিক্ষা ব্যবস্থাতে বিজ্ঞান থাকবে, যে শিক্ষা ব্যবস্থাতে সংস্কৃতি থাকবে, যে শিক্ষা ব্যবস্থাকে ধর্ম থাকবে? তিনটা সংস্কৃতি যখন ঘটাতে পারবো তখন সকলের প্রত্যাশা পূরণ হবে। এটা এমন না যে একটা পার্টিকুলার সাইড অলরেডি ডিসএগ্রি করে ফেলছে যে না এখানে সংস্কৃতি নাই, একটা পার্টিকুলার সাইড বলছে এখানে ধর্ম নাই। কিন্তু যদি আমরা একটা সম্মিলন ঘটাতে চাই, তাহলে আমরা চাই তো সংস্কার, নাকি? সংস্কার চাচ্ছি আমরা। সংস্কার চাইলে অবশ্যই সকল কিছু যদি আমরা একটা সম্মেলন ঘটাতে পারি, একটা সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে উঠবে বাংলাদেশে। জি স্যার, আপনার থটস যে ছাত্ররা বলছে নৈতিকতা নেই, সেখানে আমাদের যে মোরাল লেসেন্স সেটা আসলে কোথা থেকে আসবে? মোরাল লেসেন্স আসলে এটা তো আমরা ক্লাস ওয়াইজ ডিফাইন করতে পারবো না যে আমি প্রাইমারিতে এই ধরনের মোরাল শিখবো, সেকেন্ডারিতে এই ধরনের মোরাল শিখবো। আমার যেটা মনে হয় যে এটা খুবই ব্যক্তিকেন্দ্রিক। যেভাবে জেনজি নিজেরা, আমরা জেনজিকে যেভাবে চিনতাম, জেনজি লেখাপড়া করে না, জেনজি রাতে ঘুমায় না, জেনজি ঠিকভাবে ক্লাসে আসে না। তো যেই জায়গাটা জেনজি ওয়াজ নট আ পজিটিভ, আই ডোন্ট সে নেগেটিভ, বাট ওয়াজ নট দ্যাট মাচ পজিটিভ ওয়ার্ড, মানে পজিটিভ ছিল না আর কি জেনজি এই শব্দটা আর কি। তো এই জেনজি রাতে ঘুমালো না, রাত জেগে তারা আন্দোলন করলো। এই জেনজি ক্লাস করতো না, কিন্তু আমাদের সবার পরীক্ষা ওরাই দিয়ে গেল। তো এই জেনজিকে নৈতিকতার জন্য ক্লাস লাগবে না। এই জেনজির ওই সচেতনতামূলক যে সত্তাটা, ওদের যে এন্টিটিটা ওরা গ্রো করতে পেরেছে, এই এন্টিটিটার প্রতি ওরা যদি অনেস্ট থাকে, ওদের অনেস্টি ওদেরকে এগিয়ে নিয়ে যাবে। সেটা আমার পড়াশোনার ব্যাপারটা, সংস্কারের কথা আসছিল, স্পেশালি বাংলা মিডিয়াম। যেমন আমি যখন পড়াই আমি ফিল করি যে বাংলা মিডিয়ামের মানে পড়াশোনার বেসিকটা কত খারাপ হয়ে গেছে, যেটা হচ্ছে কি আমাদের স্টুডেন্টরা ফেস করছে। অ্যান্ড আমরা বলছিলাম যে আমরা কাদের মতো হতে পারি, আমাদের কি ওয়েস্টার্ন স্টাইলে যাওয়া দরকার? আমরা কি আগে ভালো ছিলাম না? লাইক আমাদের ধরেন ফর এক্সাম্পল 2000 বিফোর 2000 এসএসসি ইন্টারমিডিয়েটের স্টুডেন্টরা যেরকম ছিল, এখনকার স্টুডেন্টদের রেজাল্ট দিয়ে কি ওভাবে ওদেরকে আমরা জাজ করতে পারি? পারি না। কিন্তু আগে তার মানে কি আমাদের পড়াশোনার সিস্টেম কিন্তু এত খারাপ ছিল না, বা কোয়ালিটি এত খারাপ ছিল না যতটা এখন হয়েছে। আমরা তো তার মানে কি এতটাও সংস্কার কিন্তু দরকার নাই যে আমাদেরকে অন্য কোনো দেশকে কপি করতে হবে। মেবি আমাদের যেটা ছিল সেটাতেই যদি আবার আগের মতো যেতে পারি, তাহলেও হয়তো পসিবল। একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই যে একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট বলেছেন যে আমরা বলছি যে সংস্কার দরকার। তাহলে এত বছর তো আমরা যে শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছি, সেখানে তো আমরা কি সায়েন্টিস্ট পাইনি, আমরা কি রিসার্চার পাইনি, আমরা কি একজন নোবেল লরিয়েট পাইনি? আসলেই কি ঢেলে সাজানোর প্রয়োজন আছে? একটু একাডেমিক এখানে যারা আছেন তাদের থেকে শুনতে চাই, কেউ যদি একটু অ্যাড করেন, আসলেই কি প্রয়োজন কিনা ঢেলে সাজানোর? আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থা একদম প্রাইমারি লেভেল থেকেই পরিবর্তন করা দরকার। আমার মনে আছে যে আমরা ছোটবেলায় কবিতা পড়েছিলাম, আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক চড়বে ঘোড়া। আমি এখনো বুঝে পাই না এই কবিতার মানে কি, কেন এটা পড়েছি, এটা আমাদের জীবনে কি কাজে লেগেছে। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা,
ওইখানেতে বাস করে কানাবগির ছায়া, এগুলো দিয়ে আমাদের কি লাভ হয়েছে? অথচ আমরা ছোটবেলায় যা পড়েছিলাম, যা শেখানো হয়েছে, আজও পর্যন্ত আমাদের ব্রেনে এগুলো গেঁথে আছে, কিন্তু বড় হয়ে অনেক কিছু শিখেছি যেগুলো ভুলে গিয়েছি। তো ছোটবেলা থেকে যদি আমরা নৈতিকতার কি শিক্ষাগুলো শিখবে স্যার আমাদের ওখানে তাহলে? আমি ওই দেখা যায় তাল গাছের বদলে কি শিখবো? ওইখানে এটা তো আমরা এই কবিতাটা তো ভাষা শিক্ষার অংশ। ভাষা 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 মানে সব মিলে আমি ওই কবিতাটা পার্টিকুলারলি কানাবগির ছাপ পড়বো না, কিন্তু আমার আমার Right. পাঠ্যপুস্তকে কি থাকবে আমি সেটা জানতে রাইট, চাচ্ছি। আমার ওখানে কবিতা থাকবে, ভাষা শেখার ব্যবস্থাপনা থাকবে, কি কবিতা থাকবে কিন্তু স্যার? সেই কবিতায় থাকবে হচ্ছে একটা মানুষ কিভাবে তার জীবন যাপন করবে, কিভাবে মানুষের সাথে সদাচরণ করবে, কিভাবে তার নৈতিকতার যে বহিঃপ্রকাশগুলো অন্যের সাথে কিভাবে সে আচরণ যে করবে, সেটা স্যার, হ্যাঁ পেয়েছি, এটা behavioral যে very good ব্যাপারগুলো point. রয়েছে সেগুলো স্যার থাকবে। কিছু অ্যাড করতে চান? হ্যাঁ। ওই যে উনি যে বললো যে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছায়া, এই জায়গার মধ্যে একটা ডিসিপ্লিন আছে। একটা কথাকে ছন্দ দিয়ে বলা, কথাকে ডিসিপ্লিনড হইতে বলা, তাহলে সব কিছু নিয়ে তো কথা বলা যাবে না, মানে কোনটাতে কি আছে সেটা। তবে আমাদের এই যে জেনজি গ্রুপটাকে নজরুল অনেক আগে ডিফাইন করে গেছে বিদ্রোহী কবিতায়, যে আমি উপাড়ি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। এরা নতুন সৃষ্টি করবে, এরা সব ভেঙে ফেলবে। বৃষ্টি যখন হয় তখন আমরা বৃষ্টিকে নিয়ে বলতে পারি না বৃষ্টিটা কোথায় যাবে, বৃষ্টি তার নিজের মতো করে তো পথ তৈরি করে নেয়। এরা পৃথিবীর মানে যত কিছু খারাপ আছে সব ভেঙে ফেলুক, আমনে সকালে আরেকটা সিস্টেম দাঁড়াবে। ফার্স্ট এনার্কি, Anarchy, তারপর অ্যাবসলিউটলি স্যার অ্যাড করতে যাচ্ছেন। আমি অ্যাড করতে যাচ্ছি যে হচ্ছে আমাদের সৃষ্টির নতুন কিছু সৃষ্টির যে উদ্দীপনা আমাদের জেনজিদের কাছে কতটুকু আছে? আমরা এই দেশকে বিজ্ঞানের দিক থেকে কি দিতে পেরেছি? আমরা কি দেখিনি যে এখন পর্যন্ত বাংলাদেশের সমরাস্ত্র কোনো কারখানাতে বিশ্বমানে কোনো অস্ত্র তৈরি হয়? আমরা পরাশক্তি হিসেবে নিজেকে প্রকাশ করতে পেরেছি? তাহলে আমাদের জ্ঞান বিজ্ঞান চর্চা যে আমরা করছি, এটা আউটপুটটা কথা আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই। স্যার আমার একটা কোশ্চেন স্যার, আমরা এই যে আপনি যে বলেন বিজ্ঞানে আমাদের কোথায় অবদান, আমরা যে রিসার্চ করব, আমাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের দেশ আমাদেরকে কি রিসোর্সটা দিচ্ছে রিসার্চ করার মতো? আমি আপনার সাথে পুরোপুরি একমত। স্যার আরো একজন হাত তুলেছেন, একবারে নিয়ে নিই স্যার, যেহেতু ইউ আর অন দ্য স্পট আই গেস একবার একটু বলবেন এই ব্যাপারে। স্যার যেটা বললো যে আমরা বিজ্ঞানকে কি দিতে পারছি, আমরা অনেকে মানে ইন্টারমিডিয়েট পার করে ইউনিভার্সিটি লেভেলে আসছি, এখন পর্যন্ত আমাদের কোন কেমিক্যাল ইউজ করে আমরা কি বানাইতে পারবো এই জিনিসটা এখন পর্যন্ত জানি না। কলেজ লেভেলে থাকতে আমরা কোন কেমিক্যালটা ইউজ করে লাগবে কি বানাইতে টিচার্স আমাদেরকে হাতে পর্যন্ত ধরতে দিত না, টিচার্সরা নিজেরা বানাইতো, আমাদেরকে বলতো প্র্যাকটিক্যাল খাতা লিখে নিয়ে আসো। আমাদেরকে যদি ওই প্র্যাকটিক্যাল খাতা লিখতে না বলে স্যাররা যদি বলতো কেমিক্যাল বানায় নিয়ে আসো, তাহলে হয়তো আমরা কিছু দিতে পারতাম আমাদের দেশকে। ভেরি ওয়েল সেড স্যার। এবার স্যার ছাত্রদের উত্তর দেন। আমি কবি দ্যাটস দ্য ইয়েস স্যার, থ্যাংক ইউ। আসলে এটা জেনজি স্পিরিট, আমি অ্যাপ্রিশিয়েট করি আপনার মতামতকে। বাট একটা জিনিস এখানে খুবই নোটিশেবল, সেটা হচ্ছে আমরা অর্জিত জ্ঞানকে ইউজ করব কোথায়, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। অর্জন করার মাধ্যমটা আমাদের রং। আমরা যদি আমরা আগের কথায় ফিরে যাচ্ছি, যে আমরা যদি নীতির পরিবর্তনটাকে যদি করতে পারতাম, যে আমাদের যিনি শিক্ষক হচ্ছেন তার মোটেই থাকবে সৃজনশীল শিক্ষার মাধ্যমে স্টুডেন্টকে বড় করা, তাহলে কিন্তু জ্ঞান বিজ্ঞানের যে অ্যাপ্লিকেশন যেটা ছিল, আপনারা বললেন যে কোন কেমিক্যাল ইউজ করে কোন প্রোডাক্ট তৈরি করতে হবে, এটা কিন্তু আপনি ক্লাস 10 থেকে শিখে আসতে পারতেন। তাহলে আজকে এই ইউনিভার্সিটিতে এসে আপনার টার্গেট থাকতো কিভাবে আমরা বাইরে একটা টিভিটা তৈরি করব, তাহলে তো আমাকে তুর্কির কাছ থেকে কিনতে হতো না। আমাদের টার্গেট থাকবে কিভাবে আমরা মিসাইল তৈরি করব, যাতে করে আমরা পরাশক্তি দেশের বাইরে কোনো দেশ আমাদের প্রতি তাকাবে না। এই যে আমাদের চিন্তা ধারণা, আমাদের এখন থেকে আমাদের জেনজিকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের অর্জিত জ্ঞানকে কিভাবে আমরা বাস্তবে রূপান্তর করব, এবং অ্যাড করতে চাই দেশের কাজে লাগাতে চাই। হ্যাঁ শুনি একটু। আমাদের দেশে যে মিসাইল তৈরি হবে, বাইরাক্তার 2 তৈরি হবে, এটা কিভাবে তৈরি হবে? যেখানে আমাদের দেশের মহাকাশ গবেষণার প্রধান যে সে থাকে হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা লোক, এই দেশে কি করে এত কিছু হবে? যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিকে দিতে হবে, তখনই না দেশ আগাবে। ইয়েস অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি, যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তি। ভেরি গুড পয়েন্ট। শুনি। আসলে আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হলে একদম শুরু থেকে শুরু করতে হবে। শুরুতে একটা ফোকাস দিতে হবে। ইউনিভার্সিটি লেভেলে যেমন খুব বেছে বেছে খুব হাই কোয়ালিফাইড টিচার না হয়, ইটস নেসেসারি, বাট আমি মনে করি যে টিচারদেরকে কোয়ালিফাইড বেছে বেছে নেওয়াটা এটা স্টার্ট করা উচিত একদম প্রাইমারি লেভেল থেকে। কারণ হচ্ছে যদি আমরা একদম শুরু থেকে আমাদের যখন আমরা ছোট থাকি
তখন আমাদের মেমোরিজ অনেক শার্প থাকে, তখন আমাদের ব্রেনটা তৈরি থাকে লার্নিংয়ের জন্য। তো তখন যদি আমাদেরকে ওই ওয়েতে লার্ন করানো হয়, আমরা ডেফিনেটলি আরও বেশি গ্রো করতে পারবো। আর হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে আমরা একরকমভাবে তৈরি হয়ে এসেছি, আমাদের শেখায় অনেক ল্যাকিংস, অনেক কিছু আমরা প্রপারলি জানি না, প্রপারলি বুঝি না। হ্যাঁ, এই যে উদ্দীপকের বিষয়টা উঠে আসছে, উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপনাকে। শিওর। আপনি উত্তর ইউনিভার্সিটির মতো এরকম একটা ভালো ইউনিভার্সিটিতে পড়ছেন, পরবর্তীতে আপনি কি প্রাইমারি স্কুলে শিক্ষকতা করতে আগ্রহী হবেন? এটাই আমি বলতে চাচ্ছিলাম, এটাই আমি না, বলতে আপনি হবেন চাচ্ছিলাম। কিনা আমি এটা জানতে চাই, হ্যাঁ বা না। হ্যাঁ, ডেফিনেটলি আমি যদি আমার প্রপার রেসপেক্ট পাই এবং ওই প্রপার স্পেস পাই, ডেফিনেটলি আই উইল বি। আর কে কে প্রাইমারি স্কুলে পড়াশোনা করাতে চান? ওকে, নট ব্যাড। কিন্তু আমাকে ওই রেসপেক্টটা দিতে হবে। উত্তর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা শিক্ষার সংস্কার চান, কিন্তু আলোচনা এখানেই শেষ হয়নি। আবারও ফেরত আসবো, আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথে থাকবেন। ওয়েলকাম ব্যাক, দেখছেন চ্যানেল 24 এর বিশেষ আয়োজন জেনজি, এবং আজকে আমরা আছি উত্তর ইউনিভার্সিটিতে। একটু আপনার কাছে আসি, ছাত্ররা যে কথাটা বলছেন যে শিক্ষা ব্যবস্থার সংস্কার, একটা এই যে বহুমুখী শিক্ষা ব্যবস্থা, ইভেন মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার মধ্যেও তো আবার দুইটা ভাগ আছে, সেই জায়গায় এই সংস্কারটা আমার মনে হয় যে করা সম্ভব বা করা জরুরি। সংস্কার তো অবশ্যই প্রয়োজন। এটার ওই যে ও ব্যাকএন্ড নিয়ে কথা বলছিল যে আসলে উপনিবেশায়ন বা তার আগে যে আমাদের এখানে যে কলোনিয়ালিজম চললো, সেখান থেকে কিভাবে আমাদেরকে আসলে মেন্টালি কলোনাইজড করা হলো এবং আস্তে আস্তে আমরা ইউরোসেন্ট্রিক হয়ে যাচ্ছি। যেমন আপনি আমার পরিচয় যখন দিলেন, আমি ইংরেজির প্রভাষক বা ইংরেজির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কাজ করছি, নট বাংলা। এই যে একটা উপনিবেশায়নেরই কিন্তু এটা একটা বলতে পারেন যে এটা একটা আফটারম্যাথ। তো ওই জায়গা থেকে আমি এখন এই জিনিসগুলো কি শিখবো হচ্ছে শুধুমাত্র চাকরির বাজারকেও, আমি আবার এক কথাতেই ফেরত যাচ্ছি আর কি ঘুরে ঘুরে, যে আমি কি আসলে চাকরির বাজারকে কেন্দ্র করে নিজেকে তৈরি করবো কিনা, এক। দুই হচ্ছে যে ইনক্লুসিভ বা এই এক ধরনের শিক্ষা ব্যবস্থার কথা বলা হচ্ছে, এই ইনক্লুসিভিটি কি শুধুমাত্র একটা ধর্মকে কেন্দ্র করে কিনা, আমরা কি সহাবস্থানে যাব কিনা, আমরা কি কম্পারেটিভ রিলিজিয়ান পড়বো কিনা। তো এই জায়গাগুলো নিয়েও কাজ করা প্রয়োজন। আবার ওই যে এই জায়গাগুলো কিভাবে ইনক্লুড হবে, এটা আবার ডিপেন্ড করছে যে আপনার রাষ্ট্র পরিচালনায় কে আছে, মেটা ন্যারেটিভটা কে পরিচালনা করছে আমাদের। তো মেটা ন্যারেটিভটাকে যখন আমরা ভাঙবো বা আমরা মেটা ন্যারেটিভের দিকে তাকাবো, ওই উপরের পানি কিন্তু গড়িয়ে গড়িয়ে নিচেই আসবে। তো আমার মেটা ন্যারেটিভে কি আছে সেটার উপর ডিপেন্ড করছে যে আমার ইনক্লুসিভিটিটাকে হচ্ছে কিনা। যেমন যদি আমরা দেখি যে আমাদের ধরেন, আমি যদি প্রাইমারি এডুকেশনের কথাই বলি, যে আমরা ট্রেডিশনাল পড়ালেখা অনেক দিন ছিলাম, তারপরে কি হলো, এই যে কিছুদিন আগে ক্রিয়েটিভ বা সৃজনশীল যে পদ্ধতিটা আসলো, সেটা তো আমরা আটারলি ফেল করতেছি। কেন ফেল করতেছি? ওই যে কে শেখাচ্ছে তারা কি আসলে মূলত সৃজনশীলতা শিখে আসছেন কিনা, এটা জরুরি। এবং তাদেরকে যারা নিয়োগ দিচ্ছেন সেখানে ফেয়ার নিয়োগ হচ্ছে কিনা, বা যে রিসার্চটা হচ্ছে এই রিসার্চ কি আসলে তাবেদারি রিসার্চ, নাকি ইন্ডিপেন্ডেন্ট একজন উইজডমকে কেন্দ্র করে যে আমি উইজডমকে সামনে রেখে রিসার্চ করছি। এই জায়গাগুলোতে আগে সংস্কার প্রয়োজন। আপনি? হ্যাঁ, আমরা যদি সাধারণ শিক্ষা ব্যবস্থা আসি, এখন আমরা দেখি কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। ম্যাম একটু আগে বললেন, যেমন আমি একজন বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম। এখন এখানে বাংলা ভার্সন আছে, ইংলিশ ভার্সন আছে, বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম। আমার এক কাজিন ইংলিশ মিডিয়াম, আবার আমার আরেক কাজিন বাংলা মিডিয়ামে পড়তেছে, ঠিক আছে। আবার আমার আরেক কাজিন ইংলিশ মিডিয়াম পড়তেছে, আমার আরেক কাজিন আবার পড়তেছে কি মাদ্রাসায়। আমাদের প্রত্যেকের মন মানসিকতা এক একজনের এক এক রকম। একজনের সাথে আমরা আরেকজন বসে 2 মিনিট কথা বলতে পারি না। এই যে বিভক্তি মানুষের মাঝখানে, তরুণদের মাঝখানে, এটা আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ফল। এখন আমাদের সমাধানের রাস্তা হবে এটা, আমাদের যারা নীতি নির্ধারক আছেন তারা এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের যেই শিক্ষা ব্যবস্থা যে প্রণয়ন হয়েছে সেই শিক্ষা ব্যবস্থাকে ধর্মীয় এবং আমাদের যে বাস্তবিক জ্ঞান অর্থাৎ সাধারণ শিক্ষা ব্যবস্থা সেটাকে সমন্বয় করে আমাদের একটা নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করে, এবং পাশাপাশি সেই শিক্ষা ব্যবস্থা যেন সঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়, কার্যকরী হয়। সেক্ষেত্রে সবসময় এটাকে তদারকি রাখা এবং ইয়ার ভিতরে রাখা। ধন্যবাদ স্যার। একটু টিচারদের কাছ থেকে শুনি। দারুণ একটা পয়েন্ট বলেছেন যে আসলে শিক্ষকরা কি ওয়েল ইকুইপড কিনা।
শুরুটা আসলে কোথা থেকে হবে? আমি সংস্কার করে ফেললাম, এই যে আমরা তো সৃজনশীল ব্যবস্থা গেলাম, কিন্তু যারা শেখাবেন তারা তৈরি ছিলেন না। ওকে, শিক্ষা ব্যবস্থা সংস্কারের কথা যেটা বলা হচ্ছে, আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের প্রাইমারি লেভেল থেকে শিক্ষা ব্যবস্থা সংস্কার প্রয়োজন। কারণ বিগত 15 বছরে আমরা যা দেখেছি যে ক্লাস 1-এর একটা বাচ্চাকে যদি আপনি 10টা বইয়ের একটা ব্যাগ কাঁধে দিয়ে দেন, যেটা ভার বহন করার মতো অবস্থা তার নেই, আবার ক্লাস 1-এর একটা বাচ্চাকে যখন আপনি একজন পার্সোনাল টিউটার দিচ্ছেন, তখন এইখানে আমাদের প্রশ্ন যে আসলে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কীরকম। এবার যদি আসি সংস্কারের কথায়, আমরা যদি বিশ্বের 3rd ইকোনমিক কান্ট্রি জাপানের কথা যদি বলি, ক্লাস 3 পর্যন্ত মানে ক্লাস 7 পর্যন্ত বয়স 7 পর্যন্ত তারা স্কুলে ভর্তি নেয় না। ওই সময়টা হচ্ছে তাদের খেলাধুলার সময়, এবং যখন তারা হচ্ছে তাদেরকে ভর্তি নেয়, ওইখানে তারা ওদেরকে ডিসিপ্লিন শেখায় যে আপনি কীভাবে হচ্ছে ট্রাফিক সিগন্যালটা মেনটেন করবেন, কিভাবে যখন একটা জায়গায় আপনি লাইনে দাঁড়াবেন আরেকজনকে ওভারটেক করবেন না, কারণ এটা করতে গেলে আপনার সামনের জনের অধিকার নষ্ট হচ্ছে। তো আমাদের ওইখানে শিক্ষা ব্যবস্থার সংস্কার আসলে প্রয়োজন, যে প্র্যাকটিক্যাল যে শিক্ষাটা আসলে ওই জিনিসটা আমাদের সংস্কার প্রয়োজন। আপনি যখন একদম প্রাইমারি লেভেল থেকে যখন এইটা নিয়ে আসবেন, সংস্কারটা নিয়ে আসবেন, আস্তে আস্তে যখন আমাদের এই ছাত্ররা, এই জেনজিরা যখন উপরের লেভেলে উঠবে, তারা কিন্তু এইসব শিখে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। আরেকটি বিষয় হচ্ছে যেটা হচ্ছে গিয়ে আমাদের ক্লাস 9 এবং 10 থেকে আমাদের সায়েন্সে আপনি চুজ করবেন নাকি হচ্ছে আর্টসে যাবেন, নাকি হচ্ছে আপনি মনে করেন যে কমার্সে যাবেন। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমার একজন সন্তান যদি সায়েন্সে পড়তে নাও চান, তারপরও আমরা পিতামাতারা কি করি, আমরা বাধ্য করি আপনাকে সায়েন্স পড়তে হবে। এখন আমাদের বাস্তব চরিত্র এখন বর্তমান বাংলাদেশে হচ্ছে এইটা, যে আমরা যারা হচ্ছে বাবা মা হচ্ছি, না চাইলে না আপনাকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ারিং হতে হবে, কিন্তু কি ধরনের ডাক্তার বিগত 15 থেকে 20 বছর আমরা পেয়েছি, আমরা অনেক ভালো করে জি অ্যাবসলিউটলি স্যার। একটু কে পলিটিক্স করতে চান? দেখি একটু কথা বলেননি, কেন করতে চান একটু পিছনে শুনে আসি। আপনি? হ্যাঁ, মূলত হচ্ছে বিষয়টা হচ্ছে যে আমাদের আর কি রাষ্ট্রের বিভিন্ন প্রবলেমের জন্য আমাদের মেকানিজমগুলো চেঞ্জ করা দরকার। সো এইসব মেকানিজম চেঞ্জ করার জন্য শুধুমাত্র যারা যে রাজনৈতিক পর্যায়ে আছে তারাই যে শুধুমাত্র মেকানিজম চেঞ্জ করবে, বিষয়টা এরকম না। আমরা যারা অন্যান্য ক্ষেত্রে থাকবো তারাও কিন্তু এই মেকানিজমগুলো চেঞ্জ করতে পারি। সামনে কে কেন পলিটিক্স করতে চান? ধরেন এখানে একপাল ভেড়া বসে আছে, কিন্তু তাদের নেতৃত্বে আছে একটা সিংহ। অন্য শত্রুপক্ষ কি সেই ভেড়ার পালে আক্রমণ করার সাহস করবে কখনো? আগে কিন্তু সিংহকে ডেঙাতে হবে, রাইট? বাট একপাল সিংহ আছে কিন্তু নেতৃত্বে একটা ভেড়া, ওই সিংহের পালে কিন্তু আক্রমণ করতে কেউ দুইবার ভাববে না। ভেরি ওয়েল স্যার। এবার আমি বলি কেন এটা বললাম। আমরা কিন্তু বিগত দিনে দেখে আসছি যে আমরা পার্শ্ববর্তী দেশে সীমান্তে আমাদের ভাই বোনদের প্রচুর মারছে, তার ভিতর ফেলানি আছে। কিছুদিন আগে আমাদের বেশ কয়েকটা ঘটনা ঘটছে, যেমন দূতাবাসে আক্রমণ করছে। এই ঘটনাগুলো রিসেন্টলি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে হচ্ছে, বাট যখন সরকার ছিল একটা তথাকথিত সরকার, তারা কি করছে, দেশ থেকে শুধুমাত্র লেজুর ভিত্তিক রাজনীতি তৈরি করছে। এর ফলে কি হয়েছে, শুধুমাত্র আমার ভাই তোমার ভাই সহমত ভাই, এই ধরনের রাজনীতি তৈরি হয়েছে। বাট আমরা এই রাজনীতি চাই না, রাজনীতিটি চাই এমন একটা রাজনীতি যে শুধুমাত্র তার দেশকে নিয়ে ভাববে। সবার প্রথম দেশ, আগে যখন দেশ থাকবে তখন আমি থাকবো, তখন আমার পরিবার থাকবে। কিন্তু ওই যে লেজুর ভিত্তিক রাজনীতি, এই রাজনীতি কখনোই দেশকে না, বরং শুধুমাত্র তার মাদার ভেসেলকে সার্ভ করে। আসলেই কি মনে করেন কিনা আপনারা এই সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন, হ্যাঁ আপনারা যখন আন্দোলনে জয়েন করেছেন একরকম, তখন একটা কমন কজে ছিলাম, আমরা সবাই আপনাদের সাথে ছিলাম, আপনাদের পিছিয়ে ছিলাম, হয়তোবা সামনে ছিলাম, যেখানেই হোক। কিন্তু আসলেই কি আপনাদের মতো সাধারণ ছাত্ররা পলিটিক্সে জয়েন করে দেশ পাল্টাতে পারেন কি না? যেটা বলছিলেন, অন্য কেউ যে বলেননি একটু শুনি, যে বাবা পলিটিক্স করে না, চাচা পলিটিক্স করে না, সম্ভব কিনা? একটু সামনে মাইক্রোফোনটা দিবেন। হ্যাঁ শুনি, সম্ভব এটা? প্রথমত আমি আপনার সাথে দ্বিমত করতে চাই। আপনি প্রথমেই বলেছিলেন যে 5ই আগস্টের বিষয়টা যেটা একটা বিপ্লব ছিল, এটাকে সরাসরি বিপ্লব বলা যায় না, এটাকে গণ অভ্যুত্থান বলা যায়। বিপ্লব হচ্ছে একটা সিস্টেম ভেঙে নতুন একটা সিস্টেম তৈরি করা হয়। আর দ্বিতীয়ত হচ্ছে এই প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে যে আমরা সংস্কার, কি সংস্কার চাই, যে আমরা কতটুকু সংস্কার চাই। আমরা 47-এ সংস্কার চেয়েছি, আমরা 52-তে সংস্কার চেয়েছি,
আমরা 54-তে সংস্কার চেয়েছি, আমরা 66-তে সংস্কার চেয়েছি, আমরা 69-এও সংস্কার চেয়েছি, আমরা 71-এও সংস্কার চেয়েছি, আমরা 75-এও সংস্কার চেয়েছি, আমরা শেষ 90-89-এ সংস্কার চেয়েছি, 2000 সালের পরে তত্ত্বাবধায়ক আমলেও আমরা সংস্কার চেয়েছি এবং সংস্কার চাইতে চাইতে আজকে এই 2024 সালে 2000-এর মতো ছাত্র জনতার প্রাণের বিনিময়ে আমরা আবার সংস্কার চাইছি এবং আমরা আরও সংস্কার চাইতে থাকব এবং 5-10 বছর পরে আমরা আবার হয়তো এই সংস্কারই চাইব। এটা হচ্ছে আমাদের সিস্টেমেটিক প্রবলেম মূলত। আর তারপর আসছি যে আপনি গণতন্ত্র বা পলিটিক্স দিয়ে এটা পরিবর্তন সম্ভব কিনা। আমি পলিটিক্স করব, ঠিক আছে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারবে, আমি আগাইতে পারবো। তো আমার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনেক উইক, সেক্ষেত্রে আমি পলিটিক্স করব, সেক্ষেত্রে আমার ইনকাম কিভাবে চলবে? আমি রাস্তায় চাঁদাবাজি করব, পরিবহনে চাঁদাবাজি করব, কিভাবে হবে? এই সিস্টেমে এটা পসিবল না। ভাই একটু আগে বলেছিলেন এই সিস্টেম এস্টাবলিশ করা হয়েছিল ইংরেজদের দ্বারা এবং আমরা জেনে না জেনে ওই সিস্টেমটাকে আমরা ডিফেন্ড করে যাচ্ছি এবং কখনো রক্ত দিয়ে, কখনো আঘাত খেয়ে, এবং এটাই হয়ে চলেছে। এবং এই সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া, মানে এই ডেমোক্রেটিক সিস্টেম পরিবর্তন ছাড়া বা কমিউনিস্ট সিস্টেম হতে পারে, অন্য অনেক সিস্টেম আছে, এই সিস্টেমেটিক পরিবর্তন ছাড়া আসলে আমূল কোনো পরিবর্তন সম্ভব না। থ্যাংক ইউ। আর কেউ পলিটিক্স নিয়ে যে বলেননি আমি আসবো আবার একটু আপনার অন্যান্য বন্ধুদের সুযোগ দিতে চাই। আমার পলিটিক্স করার আমার মেইন পারপাস হলো যে দেশকে সার্ভ করতে হবে, ঠিক আছে। এখন বর্তমান যে পলিটিক্সের অবস্থা তাতে হলো যে আগের ভাইরা যেমন বললো যে বাবার ছেলে আবার পলিটিশিয়ানই হবে, ঠিক আছে। তো এই বিষয়টা ভাঙতে হবে। এখন এই বিষয়টা ভাঙার ক্ষেত্রে আমি চারিপাশে যেরকম পলিটিক্সের সিচুয়েশন দেখছি যে শিক্ষিত মানুষ পলিটিক্সের ধারে কাছেও যায় না। তারা মানে আমাদের সমাজে এটা স্ট্যাবলিশড হয়ে গেছে যে পলিটিক্স ভাই আসলে ভালো কিছু না, ঠিক আছে। আমি পলিটিক্স করতে চাই, আমার ফ্যামিলি থেকে বলে ভাই পলিটিক্স কিন্তু ভালো জিনিস না, ভালো ছেলে পেলে পলিটিক্স করে না, ঠিক আছে। কিন্তু এটা বলার কারণে যে আমি থেমে যাব এরকম না, কারণ আমি আগে গেলেই একটা ভালো পলিটিক্স মানে একটা পলিটিক্যাল পরিবেশ তৈরি হবে। তো এই জন্য আমাকে পলিটিক্সে আসতে হবে। আর আরেকটা বিষয় হলো যে পলিটিক্সের মানে আমার পলিটিক্স করার উদ্দেশ্য যদি হয় যে আমাকে টাকা ইনকাম করতে হবে, আবার ক্ষমতাশালী হইতে হবে, তাহলে ভাই আমার দ্বারা দেশ পরিচালনা করা তো সম্ভবই না, উল্টা দেশকে আমি বিপদে ফেলবো। তো এখন বর্তমান যে পলিটিশিয়ান যারা আছে তাদের তো মেইন পারপাসে এরকম হয়ে যায় যে আমি পাওয়ারে আসছি, এখন আমাকে পাওয়ার অ্যাপ্লাই করে আমাকে অনেক ধনবান হতে হবে। আলটিমেটলি আমি এই টাকাটা কই খরচ করব, ঠিক আছে না। তো আমার কথা হলো যে আমি ওই রকম পলিটিশিয়ান হতে চাই যে আমার নিজের মানে পলিটিক্স ব্যবহার করে আমার যেন কোনো ইনকাম না আসে, ঠিক আছে। ঠিক আছে, ভেরি ওয়েল সেড। একটু শুনি, সামনে দিবেন। হ্যাঁ শুনে তারপর স্যারদের কাছে আসবো। আমি পার্সোনালি পলিটিক্সটার বিপক্ষে, ছাত্র রাজনীতির বিপক্ষে। সেটা কেন? সেটা হচ্ছে বিগত 15 বছর ধরে আমরা দেখতেছি যে ছাত্র রাজনীতি নামে বিশ্ববিদ্যালয়ে বলেন, কলেজে বলেন, সেখানে একটা সিস্টেমেটিক ওয়েতে এই জিনিসগুলো তৈরি হয়ে গেছে যে আমি রাজনীতি করব, আমার বড় ভাই থাকবে, যে কোনো একটা প্রবলেম হবে তার কাছে আমি যাব, সেটা নিয়ে মানে একটা গোত্র তৈরি হয়ে গেছে ওদের মধ্যে যে হ্যাঁ আমরা আলাদা আর সাধারণ স্টুডেন্ট আলাদা। কিন্তু এটা কেন? আমরা তো সবাই সেম। তো ছাত্র রাজনীতি বলতে যদি তারা এই জিনিসগুলো মেনটেন করে তাহলে কিন্তু সেটাকে ছাত্র রাজনীতি বলে না। একটা নেতার কি উচিত যে একটা নেতা যে থাকবে তার ফার্স্ট প্রায়োরিটি থাকতে হবে যে হ্যাঁ আমি আমার দেশের জন্য কাজ করব, আর আমি আমার আশেপাশে যদি দেখি কোনো প্রবলেম হচ্ছে সেই জিনিসটা আমি ঠান্ডাভাবে বা ভদ্রভাবে আমি জিনিসটা ট্যাকেল করবো। তো সেই ইমপ্লিমেন্টটা কিন্তু এই বিগত 15 বছরে হয়ও নাই, ইভেন দো এর আগে যারা ছিল তারা কিন্তু করেন স্টিল। এই জন্য আমাদের ভিতরে একটা মানে আমাদের সাধারণ শিক্ষার্থীর ভিতরে ভয় ঢুকে গেছে যে 15 বছর যারা ছিল তারাও খারাপ, আর মানে কাইন্ড অফ এরকম জিনিস যে যারা ছিল তাদের মধ্যে সমস্যা, যারা ছিল না তাদেরও কিন্তু এরকম একটা সিস্টেম হয়ে গেছে। তাই জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে অনেক ভাবার একটা বিষয় হয়ে গেছে। জি ধন্যবাদ। ইকরু স্যার আপনাদের কাছে শুনি যে আমার মনে কোথাও না কোথাও যখন প্রশ্ন করছি হতাশার গল্পটা আসছে, কিন্তু যত না তারা কোনো রোড ম্যাপ দিচ্ছে না এভাবে করব, যে সবাই বলছে যে আসলে যারা পলিটিশিয়ান আছে সেটা যে পক্ষই হোক সবসময় সেই লেজুর বৃত্তি, সবসময় দুর্নীতির দিকে ঝুঁকে পড়ছে। আপনি কি হতাশা, ফ্রাস্ট্রেশন
দেখছেন নাকি? আমি আসলে ব্যক্তিগতভাবে হচ্ছে ওদের আলোচনা থেকে যতটুকু এতক্ষণ পর্যন্ত পেয়েছি, রাজনৈতিক বিষয়ে, যেটা রাজনীতি করার বিষয়ে পুরোপুরি হতাশাজনক। বাংলাদেশের পরিবর্তনটা তখনই সম্ভব যখন শিক্ষিত জনগোষ্ঠী দায়িত্ব তো নিবে। একজন ক্লাস 10 পাস করা ব্যক্তি যদি সংসদে দাঁড়িয়ে বলে যে আমি আপনাদের আজকে একটা গান শোনাবো, এর চেয়ে হাস্য করার কি হতে পারে? কি লজ্জা হতে পারে আমাদের? এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? আমরা তখনই হচ্ছে রাজনীতি, তখনই হচ্ছে বেটারমেন্ট সম্ভব যখন শিক্ষিত জনগোষ্ঠী সেখানে যাবে। কিন্তু এখন এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিগত সাল থেকে, আমরা যদি বলি এটা আসলে একদিনের রাত বা এক রাতের মধ্যে পরিবর্তন করা কখনো সম্ভব না। কিন্তু আমাদের এই বাচ্চাদের মধ্যে যে ক্ষোভ দেখা দিচ্ছে বা রাজনীতি সংক্রান্ত বিষয়, ছাত্র রাজনীতি বলেন আর দেশের রাজনীতি বলেন, যেটি বলেন না কেন, দেশপ্রেমকে অ্যাড্রেস করে কেউ রাজনীতি করে না এই বাংলাদেশে। যদি করতো তাহলে 5ই আগস্টের পরে কিছু নেতার বাসা থেকে 5 কোটি টাকা উদ্ধার হইতো না। একটা মানুষের কাছে কি পরিমাণ টাকা থাকলে সে 5 কোটি টাকা বাসায় রেখে যায়? তার মানে সে পরিমাণ টাকা সে অর্জন করেছে ব্যক্তিগত স্বার্থে, দেশকে বিক্রি করে। দেশকে যদি বিকিয়ে দেওয়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে যায়, এই রাজনীতি বাংলাদেশে না আসাই উত্তম আমি মনে করি। কিন্তু স্যার একটা জিনিস, যে এই সমস্যাটা তো আর গত 15 বছরের সমস্যা না। যেটা বলছিলেন যে ক্যাম্পাসে যে ধরনের সমস্যা, পাবলিক ইউনিভার্সিটির ছাত্র হিসাবে বলছি, আপনারা 15 বছর দেখেছেন, কিন্তু আমি আজকে থেকে 22 বছর আগে সেম জিনিস ফেস করেছি। তো এই সমস্যাটা যে গত 15 বছর ধরে কিছু সমস্যা তৈরি হয়েছে তাও তো ব্যাপারটা না। বাংলাদেশের শুরু থেকে এই সমস্যাগুলো কিন্তু পারসিস্ট করছে। আমি আপনার সাথে অবশ্যই একমত, এবং আমি এটা নিয়েই বলতে চাচ্ছিলাম, আমরা তো আসলে কেউই রাজনীতির বাইরে না, কেউ না। আমার এই মুহূর্তে যে শিশুটা জন্মগ্রহণ করেছে সেও এই রাজনীতির বাইরে না। এখন আমি যদি খুব ভুল বলে না থাকি, নোম চমস্কি বলেছিল আমরা যদি 1 কাপ চাও খাই, এটা ওর পিছনেও রাজনীতি আছে। তো রাজনীতি মানে পলিটিক্স ইজ অলওয়েজ দেয়ার। কিন্তু আমরা কি আসলে রাজনীতি সচেতন হচ্ছি, নাকি আমাদেরকে রাজনীতিকরণ করা হচ্ছে? এটা হচ্ছে মূল জায়গাতে, যে আমরা কি এই বিভেদটা বুঝতে পারি কিনা। বা বিশ্ববিদ্যালয়ে যদি আমি বলি যে আমাদের রাজনীতির যে ডিসকোর্সটা তৈরি হয়েছে, সেই ডিসকোর্সটা কি অ্যাকচুয়ালি? ডিসকোর্সটা হচ্ছে গিয়ে যে আমি ওই যে ও বললেন যে আমি আমার বড় ভাইকে মেনে চলবো, বড় ভাই তার বড় ভাইকে মেনে চলবে। এটার জন্য আমাদের খুব বেশি ক্রিটিক্যাল ডিসকোর্স অ্যানালাইজ করা লাগে না। আমাদের ওই পোস্টারগুলো দেখলেই হয়, যে আপনি বুঝতে পারবেন না যে এখানে অ্যাকচুয়ালি কে দোয়া চাচ্ছে এবং কে কার জন্য দোয়া চাচ্ছে, আমরা বুঝতে পারি না। সো আমাদের এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, এই ডিসকোর্সটাকে আমরা বুঝি কিনা, যে আমরা রাজনীতি সচেতন হচ্ছে কিনা, এবং এই সচেতনতার জায়গা থেকে কি আমরা যাচ্ছি কিনা। এবং আমরা যখন পলিটিক্সে যেতে চাচ্ছি, পলিটিক্সের পাশাপাশি কেন আমরা অন্যান্য কোনো কাজের সাথে জড়িত থাকতে পারছি না? যেমন হোসেন শহীদ সরওয়ার্দির কথা, ওনাকে বলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য। তো উনি বলেছিল যে বাবা আমি ভিসি হইতে পারবো না, আমি একজন ফুল টাইম পলিটিশিয়ান। এই যে এই কথাটার মানে কি? মানে আমি কেন পলিটিক্সের সাথে, তার মানে আমি চলবো কিভাবে? তার মানে কি আমি রাস্তায় অটো স্ট্যান্ড থেকে টাকা উঠাবো? তার মানে কি আমি ভর্তি ব্যবসা করবো বিশ্ববিদ্যালয়গুলোতে? তাই না? মানে আমি কি বিসিএস এর জন্য প্রশ্ন বিক্রি করবো? আমি কি মেডিকেলের জন্য প্রশ্ন বিক্রি? কারা করতেছে এগুলো? যারা রাজনীতির সাথে জড়িত আছে, যারা ওই জায়গাগুলোতে এক্সেস নিতে পারতেছে, যারা পাওয়ার প্র্যাকটিস করতে পারতেছে। এই ডিসকোর্সটা চেঞ্জ আপনাদেরকে আনতে হবে, জেনজিকে আনতে হবে। রাইট। সো জেনজি, এই জন্যই জেনজি বিপ্লবী, এই জন্যই জেনজি সংস্কার বান্ধব। থ্যাংক ইউ। জি, আমরা অনেক কথা শুনলাম। নারীদের জন্য কেমন বাংলাদেশ দেখতে চান আপনারা একজন নারী হিসেবে? কি চান, যে পরিবর্তনগুলো চান আপনি বলতে চান? নারীদের জন্য কেমন বাংলাদেশ বলতে পারেন না যে পুরুষ হিসাবে? সর্বপ্রথম আমি বলতে চাচ্ছি যে নেপোলিয়ন আমাদেরকে একটা কথা বলে গেছিল যে তোমরা আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটা শিক্ষিত জাতি উপহার দিব। এই কথাটার পরিপ্রেক্ষিতে এটাই, আপনি একটু আগে যে কথাটা বললেন যে 5ই আগস্ট অভ্যুত্থানের পরবর্তীতে আমরা এখনো কোনো কথা বলতে জেনজেরা কেন ভয় পাচ্ছি, সরাসরি কেন বলতে পারছি না। এখন আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো বলার পরে আপনার বা আপনার চ্যানেলে এডিট পয়েন্ট পর্যন্ত যাবে কিনা, প্যানেল পর্যন্ত যাবে কিনা, বা পরবর্তী থাকবে কিনা, সেই বিষয়ে আমিও কিছুটা কনফিউশনে থাকবো। মানে এই অংশটুকু চান না, পরে যে অংশটুকু বলবেন, বা আপনি এই যে শিক্ষা বা আপনি এই যে নারীদের বিষয় নিয়ে যেটা কথা বললেন, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এটা বলতেছি, আমরা যদি দেখি, আমরা শুধু চাচ্ছি যে রাজনৈতিক বা শিক্ষার দিকগুলো আমরা চেঞ্জ করতে, কিন্তু আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যে এসডি যে লক্ষ্যমাত্রাগুলো আছে, আমরা যদি শুধু সেই লক্ষ্যমাত্রাগুলোর দিকে তাকাই, তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্ট খুব ইজিলি ধরতে পারবো যে আমাদের সমস্যাগুলো কোথায় আর সমস্যাগুলো কোথা থেকে আসবে। শিক্ষার দিকে যদি আমরা ধরি তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের বাংলাদেশের সাক্ষরতা হার কতটুকু,
যেখানে আমাদের প্রতি বছর বাল্যবিবাহ হয়ে যাচ্ছে। এই 2024 পরিসংখ্যান অনুযায়ী হয়তো 51 এরকম হবে সামথিং বাল্যবিবাহ। তাইলে আমি একটা ফ্যামিলি থেকে আমার সন্তানরা কতটুকু শিক্ষিত হবে নারী পক্ষ থেকে, যেখানে 17-18 বছরের নিচে আমাদের বিয়ে শাদী হয়ে সেখানে দারুণ পয়েন্ট হয়ে যাচ্ছে। এখন সেখান থেকে আমি এসএসসি পাস করছি 15-16 বছর বয়সে, আমার অনার্স গ্র্যাজুয়েশন শেষ করতে 25-26 বছর, তার মধ্যে এখান থেকে আমার পড়াশোনার মধ্যে গ্যাপ চলে আসতেছে। নারীদের ক্ষেত্রেও এটাই হবে, কারণ তারা পরবর্তীতে তাদের ছেলেমেয়েদেরকে সেই শিক্ষা দিতে পারতেছে না। অ্যামেজিং। আমরা এতগুলো বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, কেউ কখনো বাল্য বিবাহ রোধ নিয়ে কোনো কথা বলেনি। ওনার জন্য একটা জোরে হাততালি দিবেন। এই বিষয়টা আরো বলতে যাচ্ছি যে এই বাল্য বিবাহের কারণে প্রতি বছর যে পরিমাণে সমস্যা হচ্ছে, আমরা গত 2-3 দিনের নিউজে দেখতে পাচ্ছি ঢাকা মেডিকেলে একটা ছোট বাচ্চা মারা গেছে। তো এই যে মাঝখানে বিবাহের পরে কিছুদিন পর সংসার অশান্তি বা আদার্স যে প্রবলেমগুলো হচ্ছে, টাকা সংকট, আমার পেটে ভাত নাই, তাহলে আমি শিক্ষা দিয়ে কি করবো? সেই জন্য আমাকে দারিদ্র্য বিমোচনটাকে করতে হবে। এই জন্য আমি বললাম যে আমাদের এই যে এসডিজি যে লক্ষ্যমাত্রাগুলো আছে সেগুলোর দিকে জোরদারভাবে ধন্যবাদ, দারুণ বলেছেন। পিছে একটু নারীদের কাছ থেকে শুনি। হ্যাঁ, মাইক্রোফোনটা পিছে দিয়ে দিবেন। আছে। হ্যাঁ, নারী অধিকার নিয়ে যদি বলি, আমি জাস্ট একটা কথাই বলবো। সেটা যদি বলি, আমাদের বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্টস মেয়েদেরকে বলে দেয় বাসা থেকে বের হওয়ার সময় মাগরিবের আজানের আগে বাসায় ঢুকতে হবে। এটা প্যারেন্টসরা কেন বলে? ইটস নট বিকজ দে আর স্ট্রিক্ট। সব প্যারেন্টসই স্ট্রিক্ট হয় না, কিন্তু তারা তারপরও আমাদেরকে বলে মাগরিবের আগে বাসায় ঢুকতে হবে, কারণ তারা জানে বাংলাদেশটা আমাদের মেয়েদের জন্য কতটা আনসেফ একটা দেশ। ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে 40-45 বছরের যে এইজড ওর যে ওমেনগুলো আছে তারা পর্যন্ত বাংলাদেশে সেফ না। এখন সন্ধ্যা হয়ে যাবে, আমি ভাইয়াকে যদি একটা কল দেই, আমার ভাইয়া ফার্স্ট কোশ্চেনটা আমাকে করে, আরে ওকে, এভরিথিং ইজ ফাইন, আমি কি পিক আপ করতে আসবো? এই কোশ্চেনটা আমার ভাইয়ার কেন করতে হবে? আমি যখন রাতে ফোন দিব, আমার ভাইয়া আমাকে এটা কেন বলবে না যে ঠিক আছে এনজয় ইয়োরসেলফ? আমি যখন রাস্তা দিয়ে একা সন্ধ্যায় হেঁটে যাব, আমার কেন ভয় থাকতে হবে যে ইফ এনিবডি ইজ ফলোইং মি অর ইফ আই এম সেফ? এটা আমার কেন ফিল করতে হবে? এই ভয়টা আমি কেন ফিল করব 2024-এর মতো একটা সালে দাঁড়িয়ে? আমি এই পরিবর্তনটা চাই। আমরা নারীরা, সেটা হোক চিলড্রেন, কিড, টিনেজার, আমার মতো বয়সের যারা আছে তারা, এবং বৃদ্ধ বয়সের যারা আছে তারা, আমি নারীর যে পরিবর্তনটা চাচ্ছি নারী অধিকারে, সেটা হচ্ছে আমাদের সেফটিটা চাচ্ছি, নিরাপত্তা চান। দারুণ, সেফটি, এটার সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আর কেউ অ্যাড করতে চান? শুনি। আমার কথা হলো যে এই নারী অধিকারের ক্ষেত্রে, ঠিক আছে, নারীদেরকে তো অবশ্যই অধিকার দিতে হবে, তবে নারী পুরুষের যে একটা সমান অধিকার বলে কথা আছে, আসলে আমরা ইকুয়ালিটি দেব নাকি ইকুইটি দেব? ঠিক আছে, এখন আমি কি দিতে চান? আমি ইকুইটি দিতে চাই, যেটা আমার পার্সোনাল মতামত। কারণ একজন পুরুষ মানুষ আসলে যা করতে পারে তা কখনো একজন নারী পারে না, কারণ দুজনের মাঝে ফিজিক্যাল ডিফারেন্স আছে। যেমন আমি বলতে পারি যে চাকরি ক্ষেত্রে নারীরা যারা চাকরি করে, দেখা যায় যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত জব করতে হচ্ছে, আবার বাসায় যে রান্নাবাড়ি করতে হচ্ছে, আবার সন্তানকে সামলাতে হচ্ছে, তাকে বাইরেও ম্যানেজ করতে হচ্ছে, আবার ফ্যামিলিও ম্যানেজ করতে হচ্ছে। আবার আমি যদি দেখি যে কোনো নারী যদি ফ্যামিলি ম্যানেজ না করে শুধু বাইরে খেয়াল করে, তাহলে পরবর্তী তার যে জেনারেশন আসবে সেটা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই নারীকে সমান অধিকার দিতে যাই, যেন নারীর যে একটা মানে নেক্সট যে জেনারেশনটা আসবে সেই জেনারেশনটাকেও যেন নষ্ট না করি, এবং নারীদের উপরে যেন আমরা অত্যাচার না করে ফেলি। আসলে এটা দেখতে মনে হয় যে আমরা নারীকে স্বাধীনতা দিচ্ছি, কিন্তু আসলে ইকুয়ালিটির নামে কিন্তু আসলে তাদের উপর আমরা বোঝা চাপাই দিচ্ছি। আর কেউ, ঠিক আছে, যেমন এই জায়গায় দেখছি যে নারী অধিকার নিয়ে সবচেয়ে বেশি পুরুষরাই কথা বলছেন, যেটা ভালো একদিক থেকে ভালো। আমি আপনার থেকে শুনতে চাই, একটু সামনে দিবেন। আচ্ছা, একটু নারী হাত তুলেছে, প্রেফারেন্স ইকুইটি। হ্যাঁ, 2024 সালে আমরা বাংলাদেশে একটা সাফিসিয়েন্ট চেঞ্জ চাচ্ছি, সেটা হচ্ছে মানুষের মেন্টালিটির, মানুষের মাইন্ডসেটের। নারীদেরকে নিয়ে মানুষের একটা নর্মাল যে মাইন্ডসেট আছে সেটা হচ্ছে গিয়ে, আমার বোন ডেন্টিস্ট, সে ডেন্টিস্ট্রিতে ভর্তি হওয়ার সময় সবার মেন্টালিটি যেমন ছিল, তুমি একটা মেয়ে হয়ে দাঁতের ডাক্তার হয়ে কি করবা? ডাক্তার তো ছেলেরা হয়, তুমি কি দৌড়াদৌড়ি করতে পারবা? তুমি পেশেন্ট কিভাবে ডিল করবা? তুমি পেশেন্টের সাথে কিভাবে কথা বলবা? তুমি তো তোমার তো বাসায় থাকা উচিত। তেমনি আমি সিএসসি ডিপার্টমেন্টে পড়ি, আমাকে বলা হয়েছিল সিএসসি বেসিক্যালি ছেলেদের জন্য, কোডিং ছেলেরা করে, সিএসসি রিলেটেড যে কোনো ধরনের অপরচুনিটি, কম্পিউটার চালানো, এসব জিনিস এগুলো ছেলেরা করে, এগুলো একটা মেয়ে হিসেবে তোমাকে মানায় না।
এরকম ধরনের মেন্টালিটি আমি চাই সবার চেঞ্জ হোক। জি এই ধন্যবাদ সংস্কারটাই আমি ধন্যবাদ। সামনে এইটু বলবেন। হ্যাঁ, বাংলাদেশে নারীরা হচ্ছে নিরাপত্তাহীন। নিরাপত্তাহীনটা কি আমাদের কালচার? আমি শুধু ধর্মীয় অঙ্গন থেকে বলছি না, বাহিরের অঙ্গন থেকেও যদি দেখি কালচারটাকে আমাদের দেশের। আমি যদি পার্শ্ববর্তী দেশে তাকাই তাহলে দেখা যাবে যে সেখানে প্রাণী সেফ না, সেখানে 7 বছরের শিশু সেফ না। রিসেন্টলি হচ্ছে নিউজে এসেছে। তাহলে এই কালচারগুলো কি আমাদের? এই কালচারগুলো কি আমাদের বাঙালিদের? অবশ্যই না। আমাদের ড্রেস যেমন আমাদের নিজেদের কালচারের না, আমাদের শিক্ষা আমাদের নিজেদের কালচারের না, আমাদের পলিটিক্সের যে ফিলোসফি সেটাও আমাদের নিজেদের আপনি কালচারের যেটা না। বলছেন যে নিজেদের সংস্কৃত ঐতিহ্যকে ধরে রাখতে হবে। স্যার একটু অ্যাড করতে চাচ্ছিলেন। তোমরা যে নারী নিরাপদের কথা বললা, তো তোমাদের কাছে যদি আমরা নিরাপদ থাকি, আমি হচ্ছে একজন নারী, তোমাদের কাছে যদি আমরা নিরাপদ থাকি, আমি নিরাপদ থাকি, তাহলে হয়তো আমরা এখান থেকে সংস্কার করতে পারবো, তাই না? আর উত্তরা বিশ্ববিদ্যালয়ে মনে হয় আমরা সবাই নিরাপদ। আমি মনে করি আমি উত্তরা বিশ্ববিদ্যালয়ে আমার ফ্যাকাল্টিদের পাশে বসা, আমার সিনিয়র টিচারদের পাশে বসা আছে, আমি এখান থেকে মনে করি যে এখানে আমি নিরাপদ। জানি না এখান থেকে বের হওয়ার পর আমি নিরাপদ কিনা। এখান থেকে যদি আমাদের দেখে যদি বাকি ইউনিভার্সিটিগুলো বা আশেপাশে যারা আছে তারা যদি শিখে যে কিভাবে আমরা এখান থেকে নিরাপদ, এখানে কি মেকানিজমটা ফলো করা হয়, এখানে নৈতিকতা কিভাবে শেখানো হয়, এটা যদি ওরা শেখে তাহলে ওরাও হয়তো আস্তে আস্তে আমরা এই সংস্কারটা সব জায়গায় ছড়িয়ে দিতে পারবো। ঠিক আছে। আরেকটা কথা বলবো, নারী গবেষক কিন্তু আসলে নারী গবেষকদের সংখ্যা খুবই কম বাংলাদেশে। তো আমি একজন ক্ষুদ্র নারী গবেষক, আমি চেষ্টা করছি এই সংস্কারটা দূর করার। আমি নিজের জায়গা থেকে আমি চাই আমার যারা ফ্যাকাল্টিরা আছে, নারী ফ্যাকাল্টিরা, তারাও যেন এই সংস্কারটা দূর করতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ম্যাডাম। শুনি একটু। নারী নিরাপত্তা দিয়ে আমরা কেন প্যাসিফাই করতেছি? আমাদের এখানে উচিত একটা পুরুষের জন্য যেমন বাংলাদেশ, একটা নারীর জন্য তেমন বাংলাদেশ। একটা পুরুষ যেমন রাতে বাসে ট্রাভেল করতে পারে, একটা ট্যুরে যেতে পারে, তার জন্য যেরকম নিরাপত্তার প্রয়োজন হয় না আলাদা করে, ঠিক নারীর জন্য তেমনই দরকার। সবশেষে বলতে চাই, আমরা একটা সম্প্রীতির বাংলাদেশ চাই, সম্প্রীতিভাবে সবাই মিলে মিলেমিশে থাকতে চাই, মানুষ হিসেবে থাকতে চাই। দুর্দান্ত বলেছেন। আমরা শেষ করব, একটু ফাইনালি আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শুনে নিতে চাই। স্যার, ওভারঅল যদি র্যাপ আপ করেন যে আলোচনা হলো। আমি আসলে আপনার এই প্রোগ্রামটাকে একটু ডিকনস্ট্রাক্ট করছি, কারণ আপনারা যখন জেনজিদের সামনে আসবেন বা এই জেনারেশনের কাছে আসবেন, তখন আগের ন্যারেটিভ নিয়ে আসা উচিত না। যেমন আপনি বলেছিলেন যে একজন আলাউদ্দিনের দৈত্যর কাছে প্রশ্ন করবেন, তো দৈত্যর কাছে প্রশ্ন করা তো মানে আমরা সেই আগের সিলেবাসেই রয়ে গেলাম। আসলে এরাই তো দৈত্য, এরাই তো সব কিছু ভাঙবে। এদের কাছে আমরা জিজ্ঞেস করব যে তোমরা কি করবে, তখন ওরা বলবে। আমরা যদি বলি ওরা কেন আবার সেই আগের বিগত সরকারের মতো দৈত্যের কাছে যাবে? ওরাই দৈত্য। ওদেরকে এত আয়না ঘরে রেখেছে, আয়না ঘরে রাখার কারণে ওরা ওদের পাওয়ার, ওদের ক্ষমতা ওদের প্রকাশ করতে পারে নাই। এখন ওরা দৈত্য হিসাবে আমাদের কাছে আসছে, আমরা যাব বাবা আমাদেরকে এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, এটা ঠিক করে দাও, তারপর ওরা ঠিক করবে। আর নারী নিয়ে সবাই যে কথাগুলো বলছে সেই জিনিসটা আমি একটু বলি। আসলে নারীদের পরিবর্তনটা খুব সহজ। এত বড় বড় কথা বলে বাংলাদেশে এত সহজে হবে না। আপনারা জানেন এটা থার্ড ওয়ার্ল্ডের একটা কান্ট্রি অথবা সাউথ এশিয়ান কান্ট্রির একটা কান্ট্রি। নারীদের সংসার করা, নারীদের বিয়ে করা, এই সিদ্ধান্তটা নারীদেরকে দিতে হবে। নারী বিয়ে করবে কি না, নারী সংসার, একটা নারী মা হবে, তার কষ্ট আমি কখনো শেয়ার করতে পারবো না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের পুরুষরাই সিদ্ধান্ত করে দেয় তার স্ত্রী 5টা সন্তানের মা হবে। এটা সিদ্ধান্ত নেওয়ার পুরুষকে, কষ্টটা পুরুষ পায় না। আগে নারীরা পড়ালেখা, নারীদের পরিবার করা, নারীদের চাকরি করা, এগুলো নারীরা সিদ্ধান্ত নেয়, এগুলো আমাদের হস্তক্ষেপ না থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমরা জানি অলরেডি। তো আমাদের আজকের এই যে তর্ক বিতর্ক বা আমরা যেটাই বলি না কেন, আলোচনার একটা সমাপ্ত যদি আমি ঘোষণা করতে চাই, সেক্ষেত্রে একটা বিষয় বারবার এসেছে, কিছু কিছু বিষয় যেমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, সমাজ ব্যবস্থার পরিবর্তন, আইনের পরিবর্তন, আপনার পারিবারিক শিক্ষার, ধর্মীয় শিক্ষার কথা বলেছেন, সর্বশেষ নারী অধিকার নিয়ে কথা বলেছেন। তো আমরা যে বাংলাদেশ গড়তে চাচ্ছি, সেই বাংলাদেশ যেন এই সকল কিছু সংস্কারের সম্মিলিত রূপ হিসাবে আমাদের আয়নায় ধরা দেয়। আমরা এরকম বাংলাদেশ চাই যেখানে সম্প্রীতি থাকবে, যেখানে নারীরা একদম বিনা বাধায়, বিনা নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে আপনাদের মনের যে আকাঙ্ক্ষা আজকে পেশ করেছেন সেভাবে আমরা গড়ে উঠতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি একটু যদি 30 সেকেন্ডস পাই আর কি, সেটা হচ্ছে যে
এই যে নারীর অধিকার সম্পর্কে আসলে কি বলতে চাই শব্দটাই আমার কাছে প্রবলেমেটিক। কেন আমি এটাকে আলাদাভাবে নারীর অধিকার বলেই কিন্তু আমি আসলে ডিসকোর্সটা ক্রিয়েট করছি। তো এই ধরনের ডিসকোর্সগুলো থাকবে না। সেটার জন্য আমরা মানুষ হিসাবে সবাইকে কনসিডার করব এবং আমরা সকলের যেই আজকে যেই মানে শব্দগুলো উঠে আসছে বা যেই বৈপ্লবিক চিন্তা বা সংস্কার বিষয়ক যে চিন্তাগুলো উঠে আসছে এইগুলোর চর্চা যাতে আমরা আমাদের জায়গা থেকে খুবই ইন্ডিভিজুয়াল জায়গা থেকে যাতে প্র্যাকটিস করতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি। জি ধন্যবাদ উত্তরা ইউনিভার্সিটিকে। আজকে এখানেই শেষ করছি। উত্তরা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চায়, তারা নারী পুরুষ সবার জন্য একটা নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।